আরো অনেক কবিতা পরপর দান করালে দেখানো যাবে যে এই বলতে বলতে বিবৃত করতে করতে আমি আসলে ক্ষয়ও দেখছি না, রাদার ক্ষয়ই দেখছি। এ আর থাকবে না, এ আর নেই, চলে গেছে, ভেসে গেছে, মরে গেছে, ইত্যাদি কথা বলতে বলতে। এই ক্ষয়ের কথা জীবনানন্দ বহু পর্ব পর্যন্ত একের পর এক কবিতা অনেকগুলো এনেছিলাম, পরে এত সময় নষ্ট করছি না। নির্জন স্বাক্ষর থেকে শুরু করে খান 15-20 কবিতার তালিকা এখানে প্রায় আমি করে নিয়ে এসেছিলাম, যেগুলো আপনাদের কাছে দেখাতে পারা সম্ভব, কিন্তু যাচ্ছি না। আমি বরং ক্ষতি আছে, ক্ষতি শব্দটি আছে এমন দুটি কবিতার অংশ আপনাদের কয়েকটা লাইন করে পড়ে শোনাব। ক্ষয় দেখতে দেখতে, ক্ষয়ের কথা বিবৃত করতে করতে, ক্ষয়জনিত কারণে প্রাচীন ঐশ্বর্যের সমৃদ্ধির প্রসঙ্গ মনে করতে করতে যেভাবে কবিতা চলছিল, অগ্রগতি হচ্ছিল, সেই ফাঁকেই অল্প কয়েকবার জীবনানন্দ ক্ষতি শব্দ ব্যবহার করে ফেলেন। যেমন ধরা যাক অবরঞ্চিত কবিতার অংশ, শহর বাজার ছাড়িয়ে, এই শিরোনামে, যেহেতু নাম থেকে এখান থেকে নেওয়া হয়েছে তাই আলাদা নাম নয়, তার কয়েকটি লাইন আপনি আপনাদের পড়ে শোনায়। তারপরে পৃথিবী লোক, বিখ্যাত চেনা কবিতা, তার থেকে ছোট্ট একটা দুটো লাইন পড়ে শোনাবো, যেখানে ক্ষতি শব্দটি আমরা আলাদা করে খুঁজে পাবো। শব্দে আমার কোনো আলাদা আগ্রহ নেই, কিন্তু শব্দটি যে জীবনানন্দের মাথার মধ্যে ছিল শুধু সেইটুকু দেখবার জন্য, আর কোনো কারণ নেই। চারিদিকে রক্ত, ক্ষতি, গ্লানির কাছে ঋণ লাভ করে আজ শ্রীলাভ করার দিন। ভাবুন, রক্ত, ক্ষতি, গ্লানির কাছে ঋণ লাভ করে আজ শ্রী লাভ করার দিন। মানুষও তার আচলমা নিশ্চয় মৃত্যুর, এপার গঙ্গা ওপার গঙ্গা, মাঝখানেতে চোরা বালির আশ্বাসে ভরপুর। আজ আমাদের পৃথিবী, এই শতাব্দী এরকম। এর পাশেই রাখবো পৃথিবী লোক, তার ছোট্ট কবিতাটাও আকারে খুব বড় নয়, তার ছোট্ট একটা অংশ আপনাদের পড়ে শোনায়। এই পুজো পাওয়ার সংকট তৈরি হয়েছে, আশা করি দূরে কাছে কেবলই নগর ঘর ভাঙে, গ্রাম পতনের শব্দ হয়। মানুষেরা ঢের যুগ কাটিয়ে দিয়েছে এই পৃথিবীতে, দেয়ালে তাদের ছায়া তবু ক্ষতি, মৃত্যু, ভয়, বিহ্বলতা বলে মনে হয়। এসব শূন্যতা ছাড়া কোনো দিকে আজ কিছু নেই সময়ের তীরে। তবু ব্যর্থ মানুষের গ্লানি, ভুল চিন্তা, সংকল্পের অবিরল মরুভূমি ঘিরে বিচিত্র বৃক্ষের শব্দে স্নিগ্ধ এক দেশ এই পৃথিবী, এই প্রেম, জ্ঞান আর হৃদয়ের এই নির্দেশ। এই কবিতার প্রকাশকাল জানিয়েছেন দেবীপ্রসাদ 1349, মানে 1942, মানে বনলতা সেন বই আকারে প্রকাশ হচ্ছে যে বছর, সেই বছর। বনলতা সেনের সাধারণ কবিতার, অন্যান্য কবিতার যে টোনের কথা আমি বলছিলাম, তার সঙ্গে পাকাপাকিভাবে এই কবিতার টোনকে মিলিয়ে ফেলা মুশকিল। এরকম আরো অনেক কবিতার এক্সাম্পল তৈরি করা যায়, যেখানে জীবনানন্দ সরাসরি আর ক্ষয়ের কথা তত বলছেন না, ঝরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তার কথা বলার পরিবর্তে একরকম মাপের কথা, একরকম জাজমেন্টের কথা, যেটা আগে বারবার বলছিলাম, সেটার দিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু তাও খুব যাবেন না তিনি। জীবনানন্দের এই পর্ব থেকেই, এই পর্বই কার্যত ওই প্রথাগত আধুনিকদের অনেকের অপছন্দ হতে শুরু করবে, তাকে বুঝতে পারা যাবে না। তার কবিতায় শ্লেষ, বিদ্রুপ, ঠাট্টা, বিরক্তি উপচে পড়তে থাকবে, যা তাদেরকে পীড়িত করবে। কোথায় সেই আমাদের ইন্দ্রিয় ঘন জীবনানন্দ গেলেন, তার পতন হলো, তিনি মরে গেলেন, নষ্ট হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন, রাজনীতির দিকে হেলে পড়লেন, আন্তর্জাতিক পরিস্থিতি তাকে আকর্ষণ করছে, এসব নানান অভিযোগে তিনি ভরে উঠতে থাকবেন। আগের অভিযোগের সঙ্গে এবারের অভিযোগের প্যাটার্ন, ধরন আলাদা, কিন্তু হবে সেরকম। কিন্তু তা সত্ত্বেও মহাপৃথিবী মোটামুটি যদি একরকম করে মাঝখানে একটা জায়গা রাখা যায়, শিবাজী বন্দ্যোপাধ্যায় বলবার চেষ্টা করবেন যে এই যে জীবনানন্দের একরকম নিরাময়ের দিকে যাওয়ার চেষ্টা, একরকমের
আত্মঘাতের সম্ভাবনাকে অতিক্রম করবার চেষ্টা, সেইটা চিহ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছে তাঁরই লেখা 8 বছর আগের একদিন, যে কবিতাকে একরকম করে ব্যাখ্যা করতে চেয়েছিলেন জীবনানন্দ নিজে। শিবাজির কাছ থেকে ঈষৎ সরে গিয়ে, তাকে ব্যবহার করে, তাকে মান্যতা দিয়েও কিন্তু ঈষৎ সরে গিয়ে এইখান থেকে কার্যত একটা ভিন্ন গতির অন্য ধরনের আবির্ভাব মুহূর্ত চিহ্নিত করতে চেষ্টা করেন। আপনারা নিশ্চয়ই সবাই পড়েছেন জীবনানন্দের বিষয়ে শিবাজী বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত আলোচনার কথা। আমি অত স্পষ্ট করে কোনো একটা কবিতাকে, একটা মুহূর্তকে, একটা বছরকে এই চিহ্নিতকরণের কাজে লাগাতে চাইছি। আমি শুধু প্রবণতাটুকুর কথা বলতে চাইছি, জীবনানন্দ ক্রমশ ওই মহাপৃথিবী উত্তর পরবর্তী কবিতার বইগুলোতে এবং অগ্রন্থিত অজস্র কবিতাতে ক্রমশ এই গোটা ক্ষয় এবং ক্ষতির দৃশ্যাবলীকে ধারণ করতে শুরু করছিলেন, আর তার বিবৃতিকার মাত্র থাকছিলেন না। বেদনা অর্জন করে বেদনাকে সত্তার অংশ হিসেবে দাঁড় করাতে চেষ্টা করছিলেন। বলা যেতে পারে ক্ষত অর্জন করছিলেন, এবং এই অর্জিত ক্ষতই কার্যত তাঁকে আপাতভাবে যেগুলি জীবনানন্দ সুলভ নয়, এত আলোর কবিতা, সূর্যের কবিতা, তিমির হননের কবিতা, তিমির বিনাশের কবিতা, প্রেমে আস্থা রাখবার কবিতা, যেগুলো আমাদেরকে পীড়িত করছিল খানিক, অনেক কি করেছে কিন্তু আমাদের কেন। জীবনানন্দকে নিয়ে বই লিখেছেন যারা, ছোট ছোট বই, বড় বই, নানা রকম, তার মধ্যে একজন কবির কথা প্রসঙ্গত বলি, বিখ্যাত বইয়ের কথা সবাই আমরা জানি, পড়েছি, অরুণেশ ঘোষ। তিনিও জীবনানন্দকে নিয়ে ছোট্ট একটি পাতলা বই লিখেছেন, জীবনানন্দ। আপনারা অরুণেশ ঘোষের লেখা নিশ্চয়ই ছাত্রদের বলছি, হয়তো পড়েছেন, না পড়ে থাকলে পড়বেন, খুবই শক্তিমান লেখক। কিন্তু জীবনানন্দ নিয়ে কথা বলতে গিয়ে অরুণেশ কার্যত ওই একই প্যাটার্নের মধ্যেই পড়লেন, তার পছন্দ অনুযায়ী জীবনানন্দকে বানাবার চেষ্টা করতে থাকলেন, পংক্তি তুলে তুলে। এই তো এই তো এই তো পাওয়া যায়, এই তো জীবনানন্দ সত্য কথা বলেন, এইটি তার প্রধান কাজ। তার জীবনের, নিজের জীবনের অভিঘাতের সঙ্গে মাপ করে করে জীবনানন্দের পংক্তি উদ্ধার করতে শুরু করলেন। করতে গিয়ে বিপদ করলেন কোথায়? একেবারে শেষ প্রান্তে পৌঁছে অরুণেশ লিখছেন তার ওই বইতে, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, এরকম লাইন লিখেছিলেন জীবনানন্দ। সেই জীবনানন্দ কি করে নড়লেন, গেলেন, তাতে একটু আক্ষেপ করছেন, ঈশ্বর তীব্র না, মৃদু। কিন্তু আপনাদের সবারই এই লাইন জানা, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, 1946-47, সকলেই ছোটবেলায় পড়েছেন, বড়বেলা তো বারবার নিশ্চয়ই পড়েন। অরুণেশ খেয়াল করেননি, আমাদের মাপ অনুযায়ী আমাদের পাঠ্যকে ঘুরিয়ে পেঁচিয়ে বানিয়ে নেওয়ার প্রবণতা থেকে কখনো কখনো এমন ঘটে, সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, এই কথা ছিল না। সৃষ্টির মনের কথা দেশ, বাণী ছিল না, সিদ্ধান্ত ঘোষণা ছিল না, মনে হয় শব্দটির অনিশ্চয়তাটুকুও তার মধ্যে ছিল। তখন 46-47 কবিতার পরিপ্রেক্ষিতে আপনাদের জানা, কবিতার আগাগোড়া পড়ার কোনো কারণ নেই। রাস্তাঘাটের বিবরণ দিচ্ছেন, বস্তির বিবরণ দিচ্ছেন, মৃত্যুর হত্যার বিবরণ দিচ্ছেন, ভ্রাতার মৃত্যুর কথা পরপর বলছেন, বলতে বলতে সৃষ্টির মনের কথা মনে হয় দেশ বলছেন। কিন্তু এটি শেষ করেছেন কি? কেন অরুণেশ এই কবিতার পরবর্তী অংশ, যেখানে গিয়ে থামলো এই কবিতা, যেখানে পৌঁছলো, তার কথা কেন তুললেন না? সৃষ্টির মনের কথা মনে হয় দেশ, এই বাক্যাংশটি আসলে প্রথম যে জীবনানন্দ, প্রিয় জীবনানন্দ, কাছের জীবনানন্দ, ধূসরতার জীবনানন্দ, আদিম অন্ধকারের জীবনানন্দ, আদিম দেবতারার জীবনানন্দ, তার সঙ্গে খাপে খাপে মেলে বলে। তাহলে একই কবিতার আশপাশে শেষ প্রান্তে গিয়ে কেন তিনি এই পংক্তিগুলি পড়বেন না, কেন খেয়াল করবেন না, কেন তার মনে পড়বে না? মন কি তাকে টানে পেছন থেকে আমাদের প্রবণতা অনুযায়ী? যেন দিক চিহ্নময় সমুদ্রের পারে কয়েকটি দেবদারু গাছের ভিতরে অবলীন বাতাসের প্রিয় কণ্ঠ কাছে আসে। মানুষের রক্তাক্ত আত্মায় সে হাওয়া অনবচ্ছিন্ন সুগমের, মানুষের জীবন নির্মল। আজ এই পৃথিবীতে এমন মহানুভব ব্যক্ত অন্ধকার নেই, আর সুবাতাস, গভীরতা, পবিত্রতা নেই। তবুও মানুষ অন্ধ দুর্দশার থেকে স্নিগ্ধ আধারের দিকে, অন্ধকার হতে তার নবীন নগরী গ্রাম উৎসবের পানে যে অনবনমনে চলেছে আজও, তার হৃদয়ের ভুলের পাপের উৎস অতিক্রম করে চেতনার বলয়ের নিজ গুণ রয়ে গেছে বলে মনে হয়। এও আরেকটা মনে হয় এই কবিতার শেষ প্রান্তে পড়ে আছে এক কোণে।
কিংবা এই 46-47-এর কাছাকাছি সময় জীবনানন্দ আরো যে কবিতা লিখবেন সবার জানা আপনাদের, সেই কবিতাগুলোর তালিকা পরপর করে পড়ে ফেলা যায়। প্রাণপণ আকুতির মতন ভালো হবে, ভালো হবে, ভালো হবে, ভালো হবে বলেই চলেছেন কথাটা মন্ত্রের মতো। কেউ মনে করতে পারে এত মন্ত্রের মতো বলছেন, তার মানে আসলে তা নেই, এটা জানাচ্ছেন। নেই তো, নেই বলেই তো সেই চাওয়াটিকেও কার্যত তার আধুনিকতার প্রকল্পে আরেকটি বয়ান, আরেকটি ভয়েস, যেমন ওই 8 বছর আগের একদিনের প্রসঙ্গে তিনি বলবার চেষ্টা করছিলেন ওটা আমি নই কেবল, ওটা একটা ভয়েস, ওটাকে আমার ক্লান্তি আকারে দাঁড় করিয়ে দিতে চলবে না, তেমনি এটিও একটি ভয়েস, আরেকটি ভয়েস, আরেকটি আকুলতা। তা নাহলে হে হৃদয়ের মতন কবিতার অন্তঃপংক্তিগুলি, শেষ পংক্তিগুলি কি করে এরকম চমৎকার, আশ্চর্য, আকুলতাময়, প্রত্যাশাময়, আশাবাদ নয়, কিন্তু আশাবাদময় নয়, প্রত্যাশাময় করে তুলতে পারেন তিনি। প্রাণপণে পৃথিবীর নানা প্রান্তের, ইউরোপের, আফ্রিকার অজস্র সমকালীন রাজনৈতিক আগ্রাসনের, উপনিবেশ তৈরির, ভাঙা, অসাম্যের, অত্যাচারের, পীড়নের কথা কবিতার মধ্যে অবলীলায় নির্বিবাদ জানেন তিনি। যে এই শব্দ জানেন না তা নয়, এই শব্দগুলি তার সমকালীন কবিতা পাঠকের রুচিতে, সংস্কারে খুব বাইরের শব্দ বলে মনে হবে, খুব ধাক্কা দেবে। তার যে একটা প্রিয়তার ধারা তৈরি হয়েছে তাতে এগুলি বেমানান ঠেকতে পারে, তবুও নিরুপায়ের মতন এই সমস্ত শব্দ জীবনানন্দ টেনে নিয়ে আসেন। একটা কবিতা লেখেন, আশ্চর্য, তাকে প্রায় এই কবিতার জন্য প্রণাম বলতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম না প্রণাম কেন, আলিঙ্গন করতে ইচ্ছে করে। কবিতার নাম আছে, শ্রেষ্ঠ কবিতার মধ্যে আছে, ছোট্ট কবিতা, বেশি বড় নয়। এখন চৈত্রের দিন নিভে আসে, আরো নিভে আসে, এখানে মাঠের পরে শুয়ে আছি ঘাসে, এসে শেষ হয়ে যায় মানুষের ইচ্ছা কাজ পৃথিবীর পথে, 2-4টে বড় জোর 100 শরতে, 2-4টে বড় জোর 100 শরতে, তারপরে শেষ। উরুময় চীন ভারতের গল্প পৃথিবীর সত্ত্বে হয়ে গেছে শেষ, জীবনের রূপ আর রক্তের নির্দেশ, পৃথিবীর কাম আর বিচ্ছেদের ভূমা মনে হয় এক তিলের সমান। কিন্তু এই চেয়ে থাকা স্থিতি, রাত্রি, শান্তি অফুরান, চারিদিকে বড় বড় আকাশ ও গাছের শরীরে সময় এসেছে তার নীড়ে। ভালো লাগে পৃথিবীর রূঢ় নষ্ট সভ্যতার দিনের ব্যত্যয়, অন্ধকার সনাতনে মিশে যাওয়া, কিন্তু মরণের ঘুম নয়, জেগে থাকা, নক্ষত্রের বাগীশ্বরী দোদনার থেকে কিছু দূরে। পৃথিবীর অবলুপ্ত জ্ঞানী বন্ধুরে এই স্তব্ধ মাটিতেই মিশে যেতে হলো জেনে, তবু চোখ রেখে নীলাকাশে শুয়ে থাকা পৃথিবীর মাধুরী অন্ধকার ঘাসে। এই যে প্রত্যাশার কথা, ভবিষ্যের কথা, সম্ভাবনার কথা, প্রেমের কথা জীবনানন্দ বারবার বলবেন। আমি পঙ্ক্তি উদাহরণ বাড়াচ্ছি না, এই পর্বে প্রেমের কথা বলতে গেলেই জীবনানন্দ জ্ঞানের কথাও বলেন। আপনাদের সকলে নিশ্চয়ই পরিচিত মুখস্থ প্রায় পঙ্ক্তির কথা মনে পড়ছে, কিন্তু সেটি একমাত্র নয়, আরো বহু, অন্তত 3-4 জায়গা আমি করছি না আপনাদের ধৈর্যচ্যুতি করার জন্য। কিন্তু জ্ঞান আর প্রেম গায়ে গায়ে লাগিয়ে বারবার বলতে থাকে, নতুন করে যেন মনে হবে আস্থা তৈরি হচ্ছে তার। আবার তাঁর নয়, কবিতার তাঁর, ওইটা একটি স্বর বলে চিহ্নিত করবার প্রাণপণ চেষ্টা করছেন। কেন করছেন? কারণ এখন তিনি আর ক্ষয়ের কবিতা লিখছেন না কেবল। ক্ষয় এখন একটি ঘটনা, কিন্তু ক্ষয় একটি বিবৃতিযোগ্য বিষয় মাত্র নয়, সেটি কার্যত ক্ষত তৈরি করেছে। এইটা তার ম্যাচিউরিটি। এসো ক্ষত, তিনি বলেছেন, কার্যত শরীরে, সত্তায়, চিন্তায়, অস্তিত্বে বেদনা হয়ে এসো, ব্যথা হয়ে এসো। এই ব্যথার ধারণ, সেইটাই কার্যত জীবনানন্দের আধুনিকতার ওই পূর্বসূরীদের থেকে পৃথক একটি অবস্থানের দিকে চলে যেতে আশা দেয়। একের পর এক ব্যক্তিগত সংকটের মধ্যে তিনি পড়েছেন, আপনারা জানেন। তার গোটা জীবনের কথা ভাবলেই ব্যথায়
যন্ত্রণায় আমাদের কাতর হয়ে পড়ার সময় কাজ ছাড়া অসম্মানে ঘুরে বেরিয়েছেন, ব্যক্তি জীবনে বারবার জড়িয়েছেন একাধিক সম্পর্কে, খুব প্রকাশ্য করেন। ওই যে কলকাতা ছাড়ছি বলে উপন্যাসের কথা বলছিলাম, যার কিছু পরেই জীবনানন্দ রূপসী বাংলার এই কবিতা লিখবেন, তার ঠিক আগে ওই যে 32 সালে গেলেন, কলকাতা ছাড়ছি উপন্যাসটা কার্যত তার ওই মনে হবে ডায়েরি এবং অন্যান্য সংস্পর্শ যদি যোগ করি তার সঙ্গে, তাহলে মনে হবে যে ঠিক যারা করছেন তাই উপন্যাস লিখছেন। কলকাতা ছাড়ছি শুরু হলো, কি কি করছেন? মেস থেকে মালপত্র গোটাচ্ছেন, এখানে ওখানে একবার যাচ্ছেন, একটি মেয়ের কথা বলছেন, জানাচ্ছেন তার বাড়িতে তার সন্তান আছে, কন্যা, এবং তার পত্নী, দেশের বাড়িতে বাবা মা আত্মীয়রা আছেন, আর তিনি কলকাতায় থাকেন, মেসে টিউশন পড়ান। তার মধ্যে আরো একজনের কথা বিশেষ করে বলছে যে তার সঙ্গে দেখা হবে না, হতে পারে এখন একটা চিঠি লিখলে উত্তর কিসে দেবে না, দেবে, এককালে তো দিয়েছে। কতবার তার হস্টেলের কাছে গিয়ে দাঁড়িয়ে থেকে দারোয়ানকে চিরকুট পাঠিয়ে তার সঙ্গে কথা বলেছে 1 ঘন্টা বা 2 ঘন্টা। তার নাম দিয়েছেন বনলতা উপন্যাসে। ওই যে মেয়েটি, তার নাম বনলতা। বনলতা সেন তখনও লেখা হয়নি। কলকাতা ছাড়ছি উপন্যাসে বনলতা এসে গেছে, আর অন্য জায়গায় তো এসেছে, কিন্তু এখানকার আসার কথাটা আমি আলাদা করে উল্লেখ করতে চাই। তারপর চলে গেলেন, দেখা হবে না, হবে না। গোটা রাস্তার বিবরণ দিচ্ছে, আশ্চর্য বিবরণ। ট্রেনে একের পর এক যাচ্ছেন দেশের বাড়ি, বরিশাল ফিরবেন। ট্রেনে একের পর এক লোক উঠছে, তারা কিরকম কথা বলছে, তাদের জাত নিয়ে কথা, বর্ণ নিয়ে কথা, ঘৃণা, উচ্চবর্ণ নিম্নবর্ণ, কে মাহিষ্য, কে ব্রাহ্মণ, কে জলচল, কার সঙ্গে কার মুখ দেখা দেখি নেই, শহরে মুরগির মাংস খেলে ক্ষতি নেই, গ্রামে মুরগির মাংস খেলে মারাত্মক ক্ষতি, ব্রাহ্মণকে তো শেষ পর্যন্ত জাতের বাইরে বের করে দিতেই হবে, না দিলে তো সংসার থাকে না। এসব বিচিত্র কথার মাঝখানে বসে তিনি শুনতে শুনতে যাচ্ছেন, অংশগ্রহণ করছেন না, একটা কেবল দ্রষ্টা। ও বলল, ও বলল, তার উত্তরে ইনি বললেন, উনি বললেন। গান গাইতে এলো একজন বাউল, সে গান গাইল, তারপর চলে গেল পরের স্টেশনে। জাস্ট বিবরণ। একবার একজনের সঙ্গে কথা সামান্য হয়, খুব অল্প একটা দুটো স্টেটসম্যান কাগজ তিনি মেসে পড়তেন, এখন আর পড়বেন না, এই খবর জানানো সূত্রে 2-4টে কথা। তারপর স্টেশনে ট্রেন থামে, তারপর তিনি জাহাজে ওঠেন, সেখানে আরেক দফা আরেক দল লোকের সঙ্গে তার খুব তিক্ত প্রায় কথাবার্তা। তারপর বাড়ি পৌঁছে যখন ঢুকছেন ঘরে, বাড়িতে দেখছেন বাবা ফুল গাছের গোড়ায় মাটি একটু সাফ করছেন, বেগুনের গোড়ায় সার দিচ্ছেন। বাবা কোনো কথা বললেন না, গুম। বাড়িতে এখান থেকে প্রণাম করলেন, জ্যাঠাই মা কাকিমা ইত্যাদিদেরকে, কেউ কোনো কথা বললেন না। কেন? তার চাকরি হয়নি কলকাতায়, চাকরি পাওনি, এবারও বুক ছাঁট করে উঠবে। জীবনানন্দ নিজের কথা লিখছেন তাহলে, তাই তো নিশ্চয়ই। খানিক পরে এগোতে এগোতে দেখতে পাওয়া যাবে যে জীবনানন্দের স্ত্রী আছেন, তিনি কলেজে গেছেন পড়তে, বিবাহিত, কিন্তু কলেজে পড়েন। শিশুকন্যা বাড়িতে, তার গোটা গায়ে পাঁচড়া হয়েছে, ঘা, চিকিৎসা হয়নি। তার গায়ে বাজার থেকে কেনা সস্তার পাউডার ঘষে দেওয়া হয়েছে। মাছি বসছে, জীবনানন্দ বাচ্চাকে পাকা করছে, মানে মাফ করবেন, জীবনানন্দ না, গল্পের নায়ক। এই হচ্ছে সেই বিপদ যার কথা আমি এক্ষুনি বলতে যাচ্ছি, তার জন্য এই গল্পের অবতারণা। গল্পের নায়ক তার সন্তানের পাশে বসে, স্ত্রীর সম্পর্কে মনে মনে তার উপস্থাপনায় সব অনুযোগ ফুটতে থাকে, স্পষ্ট করে বলে না, কিন্তু আমরা টের পাই যে স্ত্রী কলেজে পড়েন, তার বাড়ির লোক চান না, শ্বশুর চান না, শাশুড়ি চান না, কিন্তু তবু টাকা দিতে হয়, কারণ ছেলে টাকা দিতে পারে না। মা এসে ছেলের সঙ্গে দীর্ঘ কথোপকথন করে, এবার ছাড়িয়ে দাও বউকে, মোটা কথা নেই, পড়বে আবার কি, টাকা দিতে পারো না, তুমি পড়াওকে যাও, তোমার বউকে চাকরি করো, ইনকাম করো, তারপরে পড়াও। শ্বশুর মশাই টাকা দেবেন বউকে, কলেজের ফিস, এর আধিক্যতা চলতে পারে। বাড়িতে এত লোকের রান্না করতে হয়, একে খাওয়াতে হয়, 3 রকম রান্না হয় বাড়িতে, আমি সারাদিন ঘেঁষে ফেলছি, বউ এসে সে কিছু করবে না, একটা পথ্যটুকু করে দিতে পারবে না, এরকম নানান অনুযোগ চলতে থাকে। মায়ের সঙ্গে প্রায় তিক্ত একটা কথোপকথন হতে থাকে। মায়ের কথাগুলো শুনলে মনে হতে পারে, বাপরে এরকম করে কথা বলছেন। শেষ পর্যন্ত স্ত্রী ফেরে কলেজ থেকে, তারপর দেখা যায় বাড়িতে পুলিশ এসেছে। কেন বাড়িতে পুলিশ এসেছে? এই কারণে যে খবর আছে যে এই স্ত্রী কোনো এক গুপ্ত বিপ্লবী দলের সঙ্গে চিঠি চাপাটিতে যুক্ত। আপনার ফস করে মনে পড়বে নিশ্চয়ই লাবণ্য দাসের কথা।
উপন্যাসের মধ্যে আপনি নিশ্চিত দেখতে পান যে এই নায়কের যিনি পত্নী তিনিও তার প্রথম জীবন কাটিয়েছেন বিহারে, পূর্ণিয়া। আপনাদের মনে পড়তে বাধ্য, লাবণ্য তার প্রথম জীবন ওই পর্বে, ওই অঞ্চলে, ওই চত্বরে কেটেছে। তারপর ঢাকা, তারপর বিয়ে। আমরা জানি জীবনানন্দের ক্ষেত্রে স্ত্রী কথা লিখছেন তাহলে জীবনানন্দ থম মেরে বসে, তার কারণ একটু পরে জীবনানন্দ লিখতেই থাকবেন। তারপর স্ত্রী ফিরে এলেন, তারপরে চিঠি ঠিক এক্স্যাক্টলি খুঁজে পাওয়া গেল না, তারপর পুলিশ চলে গেল, তারপর জীবনানন্দের সঙ্গে তার স্ত্রীর কথোপকথন শুরু হলো, নায়কের সঙ্গে নায়িকার কথোপকথন শুরু হলো, জীবনানন্দের সঙ্গে স্ত্রীর নয়। এবং তখন আস্তে আস্তে প্রকাশিত হতে থাকলো যে এই স্ত্রী নায়কের, তিনি পড়তে চান কিন্তু বাচ্চাকে দেখতে চান না। মায়ের কাছে থাকে থাকে, ওর গায়ে পাঁচড়া হয়েছে, পাউডার দিয়েছে কেন, তো কি করবো? স্ত্রী বলেন ওই রক্ত কুমু যেসবের সঙ্গে বিছানায় আমি শুতে পারি। সে কি তাই বলে এরকম সস্তার পাউডার দেবে? তার কি করবো? মা একটা কি পাঁচের মতো বানিয়ে এনেছিলেন, ও আমি লাগাতে দিইনি। কেন? ওটা করলে তো সেরে যেত না, ও খুব দুর্গন্ধ। এই কথোপকথন চলে রাত্রে। তারপর স্ত্রী জানায় এখানে তোমার শোয়া চলবে না। নায়ক চলে যান বাইরের ঘরে একটা চৌকি জোগাড় করতে, দেখেন সেখানে চৌকি নেই, চৌকি পড়ে আছে কয়েকদিন ধরে উঠোনের মধ্যে। সেই চৌকি ঘাড়ে করে শোয়ার বন্দোবস্ত করেন বাইরের ঘরে, স্ত্রী তাকে শুতে দেন না। তারপর হঠাৎ ঘরে ফেরত আসেন, ডেকে নিয়ে আসেন তাকে। কেন না, তুমি তো আজকে এসে গেছো। স্ত্রী বলেন এসে গেছো, একটু বাচ্চাকে এখন দুধ গুলে খাওয়াও। দুধ গুলে খাওয়াতে গিয়ে দেখা যায় দুধ নেই, তাহলে একটু পিটুনি গুলে দাও। বাচ্চাটিও সেরকম, অনেক খুঁজে পেতে কিছুই যখন পাওয়া গেল না, চিনির ডালা একটুখানি গুলে দেওয়া হলো, তাতেই সে ঘুমিয়ে পড়ল। তারপর কথাবার্তা, পুলিশ এসে যখন ট্রাঙ্ক বের করছিল সেখান থেকে প্রচুর চিঠিপত্র উঠে এসেছে। কথাবার্তা হতে থাকলো, হতে থাকলো, হতে থাকলো। এই চিঠি তার মধ্যে দেখছি আমারও পাঠানো কয়েকটা চিঠি রেশমি একটা ফিতের মধ্যে বাঁধা আছে, কিন্তু তার পাশেই আছে বিবাহপূর্ব কালে অন্যান্য প্রেমিকদের পাঠানো চিঠিও। আপনার আবার লাবণ্যের কথা মনে হবে। এবং তারপরে জীবনানন্দ জানাচ্ছেন তার নায়ক সেই চিঠি তারা যখন খুলে একটার পর একটা পড়ছেন, মাঝখানে কোথাও ফুল, শুষ্ক ফুলের পাপড়ি বেরিয়ে আসছে। বলছেন নায়ক রেখে দাও, আজকে পরে পড়ো, না ভালো লাগছে পড়তে দেখতে। এমনি করেই রাত বেরোতে থাকে, ক্লান্তিতে পিঠ নুয়ে এসেছে, ক্ষয় শরীরে আগের মতন নেই। সারা রাত ধরে তিনি চিঠি পড়লেন। পরে উঠে দেখলেন নায়ক চিঠি পড়তে পড়তেই চিঠির উপরে মাথা রেখে ট্রাঙ্কের কাছেই ঘুমিয়ে পড়েছে। গল্পের নায়ক, উপন্যাসটা ফুরিয়ে গেল। আমার মনে হলো প্রথমত, মনে হতে পারে কারো, আচ্ছা ঠিক আছে বুঝলাম, ওই অংশটুকু জীবনানন্দ খুব ক্রোধ থেকে লিখেছে। এই একই রকম ঘটনা প্রসঙ্গ কিন্তু জীবনানন্দের অন্য উপন্যাসেও আছে। আপনাদের মাল্যবানের কথা মনে পড়ে যেতে পারে। সন্তানের প্রতি উৎপলার আগ্রহ, প্রীতি, স্নেহ, মমতা কিছুই প্রায় নেই, বারবার ঘুরে এসেছে। অন্য আরো উপন্যাসও এসেছে। জীবনানন্দের ক্ষোভ ছিল কোথাও, উপন্যাসে সেগুলোকে তিনি বারবার বের করে দেওয়ার চেষ্টা করছিলেন। তাই ওনার ক্ষত তৈরি হচ্ছিল কোন রকম। এই বেদনা, এই ক্ষয়, এই বিপুল ক্ষতি, সেইকে একটি বিরাট শিল্পীর জন্য প্রয়োজনীয় ক্ষতইকে আসলে দান করাচ্ছিল তার শরীরে এবং সত্তায়। ওইখানে ওই উপন্যাসের প্রসঙ্গ উঠতে গিয়ে আমি এই কথাটা বলি, শেষের দিকে এগিয়ে যাবো, এবারে 5-7 মিনিট লাগবে আমার। আচ্ছা, স্ত্রীর কথা ক্ষোভ বশত, বেদনা বশত, আপত্তি বশত হয়তো জীবনানন্দ বুঝে দিয়েছেন এখানে সেখানে, ডায়েরিতে লিখছেন। এই যে বনলতার কথা উল্লেখ করা ছিল না, পরে গবেষকেরা অনেকে বলছেন, গৌতম মিত্রও বলছেন যে এই যে যার কথা ওই হস্টেলে গিয়ে মাঝে মাঝে চিরকুট পাঠিয়ে দেখা করার ছিল, তিনি সম্ভবত শোভনা, তার সম্পর্কিত বোন, ওয়াই, সম্ভবতটুকুই বলছি। একেবারে কি হুবহু বলা সম্ভব, উচিত, প্রয়োজন, জরুরি? তা জানলে বাড়তি কি জানা যাবে? সম্ভাবনার কথা বলছি, হতে পারে। কিন্তু মা, এই উপন্যাসের মা যেসব কথা বলেন, মায়ের সঙ্গে যেসব আচরণ হয়, মা যেসব তুচ্ছ অকিঞ্চিতকর প্রসঙ্গে তর্ক তোলেন, খানিকটা বাবার
টাকায় আমি খাই, তোমার কাছে কখনোই যাবো না, সব কথা বলেন। সেটিও কি জীবনানন্দ নিজের জীবনের কথাই লিখছিলেন? কি করে তা সম্ভব? কারণ জীবনানন্দ বাবা এবং মা সম্পর্কে নিজের একাধিক লেখায় কি আশ্চর্য চমৎকার নতির কথা, প্রণামের কথা লিখেছেন। সুচরিতা দাস জীবনানন্দ সম্পর্কে বলতে গিয়ে বারবার বলতেন মাকেও খুব ভালোবাসতেন, মায়ের প্রতি খুব শ্রদ্ধা সম্মান ছিলই তো, লিখেওছেন তো একাধিক লেখন, তাতে আছে তো। ব্যাসদেবের মতন বলেছেন আমার জীবনে তিনজন আচার্য, বাবা, মা আর বরিশালের স্কুলের প্রধান শিক্ষক, এই তিনজন আমার প্রধান আচার্য। যা শিখেছি ওদের কাছ থেকে শিখেছি। যদি কিছু করে থাকতে পারি তাহলে ওদের জন্য, না করে থাকতে পারলে ওদের দায়ী। এত বড় কথা লিখেছি। ব্যাসদেব এই শব্দই আছে। মাও জীবনানন্দকে এরকম আপ্যায়নে, আদরে, স্নেহে, প্রীতি রাখতেন, সবসময় চিন্তা করতেন। বলেছেন, সুচরিতা দাস বলেছেন। কিন্তু তাহলে এই উপন্যাসের মা এরকম তিক্ত, এরকম বউকে প্রায় কোণঠাসা করবার মতন কথা বলছেন, একের পর এক পারিবারিক কলহে জড়িয়ে পড়ছেন। ইনি খুবই আশ্চর্যভাবে জীবনানন্দের ডায়েরির মাঝখানে হঠাৎ উঠে আসে মায়ের সম্পর্কে দু তিনটে কথা লিখেছেন জীবনানন্দ। মা সম্পর্কে কৃতদাসী মনোভাব, দাঁড়িয়ে আরো লিখেছেন ইররিপেয়ারেবল, একে সারিয়ে তোলা যাবে। তারপরে লিখেছেন লাবণ্যর সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করে। ইঙ্গিত করেছেন যে প্রথম সন্তান হওয়ার পরে বলেছেন মা আর নয়, অথবা 2-4-6 বছর যাক তারপর। কি আশ্চর্য! জীবনানন্দ লিখছেন ডায়েরিতে, কি আশ্চর্য! এখনকার দিনে মেয়ে আর ছেলে কোনো আলাদা করা উচিত না। উপন্যাসেও কার্যত নায়ক ঝগড়া করে বাবা মার সঙ্গে, তর্কই করে বাবার সঙ্গে না মায়ের সঙ্গে, যে না বলবে, পাশ করবে ইত্যাদি। ফলে আছে নিশ্চিত, কোনো সন্দেহ নেই। কিন্তু ডায়েরির লোকটাই কি আসল লোক? উপন্যাসটা লিখলো, কবিতা যে লিখলো, সে লোকটা কি নকল? উপন্যাস পড়বার পর যখন ডায়েরির দিকে হাত বাড়িয়ে এগোবো, তখন কি আমরা এই সিদ্ধান্ত করবো যে ও এতকাল এই যে হে হৃদয় লিখেছিল, রাশি রাশি দুঃখের খনি ভেদ করে এসব শোনা যায়, শত ঢল জগন্নাথ ধ্বনি, ওইটা তাহলে ঠিক নয়। ডায়েরিটা আসল। এই ক্লেদ, এই মাস্টারবেশনের কথা, এই পরশ্রী কাতরতার কথা, এই বন্ধু বুদ্ধদেব বসু সম্পর্কে তিক্ত অনুভূতিগুলির কথা, এই অসুয়ার কথা, ঈর্ষার কথা ডায়েরিতে ঠিক ঠিক করছে। এইটাই আসল জীবনানন্দ। এটি বলবে কি কি আসল? আসলে কি এমন? তাহলে এই ডায়েরি যে আবিষ্কৃত হচ্ছে, আরো হয়তো হবে, সবই তোমার ক্ষত চিহ্নের ভান্ডার। ডায়েরিতে যা লোক লেখে তাকে সব সত্যি কথা লিখে, গল্প উপন্যাসে বানিয়ে লেখে, যা বাইরে বলে তা বানানো। ডায়েরিটা আসল। এমন কথা বিশ্বাস করতে খুব ইচ্ছে করে। কিন্তু ডায়েরিতে যখন সে ভাষায় লেখে, শব্দ ব্যবহার করে লেখে, তখন সে লিখতে লিখতেও তারও আড়ালে আর কি কি গোপন করে তার তো কোনো হদিশ আমাদের জানা থাকে না। সে নিজের থেকেও কিছু গোপন করছে কিনা? তাহলে ডায়েরির যে সে, তারও পেছনে আর একটা দ্রষ্টা সেও তো থাকা সম্ভব। সেই দ্রষ্টা সে, পিছনের সে, ডায়েরির সে, উপন্যাসের সে, কবিতার সে, কোনটা আসল? নাকি সবগুলো মিলিয়ে একটা ক্রমাগত যাতায়াত, ছক্কা জটকি, মারামারি, খুব তর্কাতর্কি, এসব চলতে চলতে শেষ পর্যন্ত হে হৃদয়ের মতন কবিতা উঠে আসে? এইটা তার ব্যথার অন্দরমহল, ক্ষতের অন্দরমহল, যার মধ্যে ওই ইউরোপ থেকে শুরু করে আমেরিকা এবং আফ্রিকা এবং অন্যান্য মহাদেশ, তাদের সমূহ ভাঙন, এবং তার ঘরের অন্তঃপুর, তার প্রাক্তন প্রেম আত্মীয়া, কিংবা ছোটবেলাকার মনিয়া, যার চোখ ছিল নীল, যে গঙ্গাসাগরে ডুবে মারা গিয়েছিল। কবিতাতে যার কথা সরাসরি বলা আছে, বলে মনে করছেন কেউ কেউ। এত রকমের ক্ষতচিহ্ন যখন আর কেবল বিবৃতির বিষয় থাকে না, তখন আমরা একজন পরিণত জীবনানন্দকে পাই। এবং তখনই কার্যত থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবেও এইটাকে একটা কাঠামোর চেহারা পেতে দেখি বলে আমার প্রস্তাব এবং বিশ্বাস যে এটি কার্যত আধুনিকতার ওই বৃহত্তর মাত্রাটি তৈরি করে।
যা কেবল ধূসরতার কথা, ক্ষয়ের কথা, ডিকাডেন্সের কথা, ইন্দ্রিয় ঘনত্বের কথা, রহস্যময় আধারের কথা বলে না। তা ক্রমাগত নিজেকে খুঁড়ে, নিজেকে ক্ষতবিক্ষত করে, সেই ক্ষতটিকে বহন করতে করতে, অর্জিত ক্ষতের সাহচর্য পেতে পেতে যে দৃষ্টির প্রসার ঘটাতে চেষ্টা করে, যে বৃহৎ মানুষের কথা ভাববার চেষ্টা করে। গান্ধীকে নিয়ে কবিতা লেখে, গান্ধীকে আইকনের মতো দাঁড় করাবার চেষ্টা করে। কবিতার মধ্যে লেনিনের কথা, বুদ্ধের কথা, জোরাথুস্ট্রের কথা, বাংলা কবিতা এরকম তালিকার মতো করে কমা 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 দিয়ে লাউৎসের কথা এক নিঃশ্বাসে তুলে দিতে, মরিয়া হয়ে প্রায় তুলে দিতে। এই নামগুলি কেবলমাত্র তালিকার মতো না, কতগুলো নাম হয়ে যাচ্ছে, কবিতার বদনাম হতে পারে এতে। এই সম্ভাবনাকে তোয়াক্কা না করে যখন তিনি করেন, তখন আসলে বুঝতে পারা যায়, অনুমান করতে পারা যায় যে বিপুল ক্ষত বহন করতে করতে, কেবল ক্ষয়ের ধারা বিবরণী না দিতে দিতে, এই ক্ষত সঙ্গী করে ক্ষত চেতন একটি পরিস্থিতিতে পৌঁছে তিনি আরো সমর্থ আধুনিকতার প্রস্তাব রাখার চেষ্টা করছিলেন, যা বুদ্ধদেবের সঙ্গে বা তার সমকালীন অন্য আরো অনেকের সঙ্গে, তার বামপন্থী অ্যাডমায়ারদের বা নিন্দুকদের সঙ্গে পুরোপুরি মিলে না। ক্ষত কেমন হয় আসলে সেটা খানিক টের পাওয়ার জন্য আমি আপনাদের কাছে একটা কবিতা পড়ে শোনাই। ভয় পাবেন না, আমার কবিতা নয়, রণজিৎ দাসের লেখা কবিতা। কবিতার নাম ব্যথা ও ক্ষত। ক্ষত কিভাবে কাজ করে, ক্ষত কিভাবে থাকে সঙ্গে, ক্ষত কিভাবে অর্জন করতে হয়, পেতে হয়, ব্যথা পেতে পারার মতন সাফারিং কি করে পেতে হয়। মুরাকামির কথা এখন খুব একটা পপুলার হয়েছে, অনেকে মাঝে মাঝে উজ্জীবিত করেন দেখি। পেইন ইজ ইনএভিটেবল, সাফারিং ইজ অপশন। এমনি ব্যথা গায়ে আঁচড় কাটলে সকলেই জানে। পয়েন্ট ইজ whether you wish to suffer or not. তো সেই সাফারিং যদি থাকে তাহলেই এই ক্ষত বহন করা হয়। পেইন আসে এবং যায়, সাধারণ ব্যথা। কিন্তু সাফারিং সেইটা কার্যত তোমার পরের সিদ্ধান্ত, পরের কাজ, পরের ভাবনা তাকে নিয়ন্ত্রণ করে, তাকে ডিকটেট করে, তাকে পথ দেখায়, তাকে হাত ধরে নিয়ে যায়। তো ব্যথা ও ক্ষত শীর্ষক এই কবিতাটি পড়ে শোনায় আপনাদেরকে। রণজিৎ দাস। ক্ষত শুকোয়, ব্যথা কমে যায়। কখনো আবার ক্ষত শুকোয় কিন্তু ব্যথা থেকে যায়। বুকের ভিতরে শুধু ব্যথা থাকে, বুকের উপরে ক্ষত চিহ্ন মুছে যায়। বহুদিন পরে সেই হঠাৎ উধাও ক্ষত কি কারণে ফিরে আসে প্রাচীন ব্যথার খোঁজে। সারা দেহে দুহাত গোলায়, খুঁজে পায় না বুকে পিঠে ছুরিকাঘাতের দাগ। ব্যর্থ হয়ে ফিরে চলে যায়। ব্যথা মর্মে লীন, তার ক্ষত চিহ্ন মুছে গেছে কবে। শুদ্ধ ও নির্জন ব্যথা বেঁচে থাকে নিজেরই গৌরবে। কখনো কখনো ক্ষত চিহ্নগুলি দেখতে পাওয়া যায় না দগ্ধভাবে, কিন্তু ব্যথার সঙ্গী হয়ে, ব্যথার উপস্থিতির সামর্থ্যে এই ক্ষত অন্তর্গত হয়, থাকে। এই ক্ষত সবার সৌভাগ্যে জোটে না। এই ক্ষত অর্জন করার জন্য যে পরিশ্রম, যে পরিবেশ, যে সচেতনতা, যে নিষ্ঠা প্রয়োজন হয়, জীবনানন্দের মতো কবির তা থাকে, ছিল। ক্ষতই তো আসলে আমাদের অর্জন। ক্ষত যদি না পায়, না হয়, তাহলে বুঝি কি করে মানুষ হিসেবে বেঁচে আছে। জীবনানন্দ এখন বেঁচে থাকলে তার কবিতায় নিশ্চিতভাবে ক্ষত হয়ে ফুটে উঠতে পারত, উঠত। এত নামের পাশাপাশি, এত শহরের নাম, তাদের সব নাম আমি শুনি, জানি না, তার কবিতাতেই পেয়েছি, নিশ্চয়ই ফুটে উঠত। গাজার নাম,
জীবনানন্দের আধুনিকতায় তার ক্ষত, অর্জিত ক্ষত এবং ক্ষত নির্ভরতা, ক্ষতকে লালন করতে করতে সক্ষমতায় পৌঁছানো, সেইটাই তার আধুনিকতার একটি অত্যন্ত জরুরি দিক। তিনি যে অলিখিত ইশতেহার তাঁর কবিতায় ছড়িয়ে রেখেছেন আধুনিকতা, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামগ্রী হচ্ছে এই অর্জিত ক্ষত।